স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা এবং ৬টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীর নিউ ইস্কাটনের ব্যায়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি ৬টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। আবেদনের শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা এবং ক্যাপটিভের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয়, গ্যাসের দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। এই সফর সম্পর্কে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ৫টা ৪০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও ১৩টি ইউনিট। ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে চলমান রয়েছে ডাম্পিং ডাউনের কাজ। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরে বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে বলে জানায় তারা। যাত্রাবাড়ী থানার ওয়াসিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই থানায় একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। এদিন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক এমপি হাজী সেলিমকে একই থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও সাবেক এমপি নুরুজ্জামান আহমেদকে আলাদা ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো হয় ভোলার সাবেক ২ এমপি আলী আজম মুকুল এবং জ্যাকবকে। পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। রাজধানী সহ সারা দেশ রয়েছে নিরাপত্তাহীনতায়। ছিনতাই, চুরি, ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনা ঘটছে একের পর এক। পরিস্থিতি সামাল দিতে মাঠে আছে বিভিন্ন বাহিনী, চলছে যৌথ অভিযান। অপরাধী ধরতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। মঙ্গলবার রাত ১২টার দিকে বিজয় সরণি নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় ডিএমপি কমিশনার বলেন, সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনের ভিডিও করে, ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে, আমরা আগায় যাব, এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, দেন হুঁশিয়ারি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে।
খুব শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এখনও হলে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে যায় শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এরপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের পরিস্থিতি। কালকে সন্ধ্যার দিকে ডিসিশন দিচ্ছে যে আমাদের চলে যাওয়া লাগবে, সাবদের মিটিং থেকে বলছে আজকে 10টার মধ্যে হল ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য চলে যাওয়া লাগবে। বা আমার একমাত্র ছেলে তো সবসময় টেনশনে থাকে যে ঠিক আছো কিনা, সেই জন্য আসলে জোর করে নিয়ে যাচ্ছে। আমি তো যাওয়ার ইচ্ছা ছিল না। পুরাতন প্লটগুলোতে অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ করা হয় নরসিংদী বিসিক শিল্পনগরী। গড়ে তোলা হয় 150-রও বেশি প্লট। তবে নানা অব্যবস্থাপনায় সেখানে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের লুটপাট আর স্বজনপ্রীতি এমন ভঙ্গুর অবস্থার জন্য দায়ী। 1986 সালে নরসিংদীর শিবপুরে 15.39 একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় নাজেহাল এই শিল্পনগরী। 2015 সালে একই উপজেলার সৈয়দনগরে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে 30 একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের কাজ শুরু হয়। 23 সালের অক্টোবরে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের। গত সরকারের নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে যে 160টার অধিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং তার কার্যক্রম যে পর্যায়ে চলছে তাতে আমরা ব্যবসায়ী মহল হতাশাগ্রস্ত। ব্যবসায়ী নেতারা বলছেন প্লট বরাদ্দে বিগত সরকারের ভুল নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। যারা প্লট নিয়েছেন তারা মনে করেছেন যে আসলে এটা একটা পূর্বাচলের মতো প্লট। প্লটের চাহিদার বিদায় যদি এখানে হয় তাহলে একটু বড় ধরনের এক্সটেনশন করে আমরা চাচ্ছি একটা নতুন একটা শিল্পনগরী গড়ে তোলেন। সম্প্রসারিত অঞ্চলে 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কারা কিভাবে পেলেন তার সদুত্তর মেলেনি বিসি কর্মকর্তাদের কাছে। এ তো পাবলিকলি করা উচিত। দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। তো 157টা যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে, তারা তাদের মধ্যে অনেকে এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। যে কারণটা জানা যাচ্ছে সেটা হলো তাদের মধ্যে অনেকে লেআউট প্ল্যান দিয়েছে, সেটা এখনো অনুমোদন হয়ে আসেনি। নরসিংদীর ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার হবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের, মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে 15 বাংলাদেশিকে বুধবার রাতে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফিরে আসা ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এই সময় ভারতীয় পুলিশ তাদের আটকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। পরে সকালে চলে যান নিজ নিজ গন্তব্যে। সোমবারের আগুনে সব হারিয়ে নিঃস্ব রাঙামাটির সাজেক ভ্যালির লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 37টি পরিবার। ঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন গির্জা ও মন্দিরে। পাশের গ্রামের মানুষের দেয়া খাবার দিয়েই দিন চলছে অসহায়দের। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। তবে ইউনো বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। বসতঘর হারিয়ে গির্জা ও শিব মন্দিরে আশ্রয় নিয়েছে 37 পরিবারের প্রায় 2 শতাধিক লুসাই ও ত্রিপুরা। স্বল্প পরিসরে থাকতে হচ্ছে তাদের। পাশের গ্রাম থেকে আসছে খাবার। অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এক কাপড়ে। নতুন করে ঘর তৈরির সামর্থ্যও নেই অধিকাংশের। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে নির্ঘুম রাত পার করছেন তারা।
2 দিনে সব হারানোরা কোনো সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। ওই কংলাপ থেকে, তারপরে হবেন পাড়া থেকে পাঠাই দেয়, ওইটা দিয়ে সকাল বিকাল খাই আর কি। এখনো তো আপাতত সরকারি থেকে তো কিছু তো পাওয়া না, আর খবরও কিছু জানা নাই। সরকারে আমাদেরকে কোনো কিছু যদি আমাদেরকে সাহায্য যদি করেন, ভবিষ্যতে আমাদের হয়তো অনেক উপকার হবে। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। 30 কেজি করে চাল দিচ্ছি এবং ক্যাশ যদি বলি আমরা প্রত্যেক হচ্ছে 7,500 টাকা করে নগদ ক্যাশ দিচ্ছি, আর তাদেরকে কম্বলও দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের জন্য আমরা হয়তো আরও সহযোগিতা প্রদান করব। ক্ষতিগ্রস্ত পরিবারকে 7,500 টাকা, 30 কেজি চাল ও কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টমেটোর ফলন হয়েছে ভালো। তবে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় মাঠে পচে গলে নষ্ট হচ্ছে হাজার হাজার মন টমেটো। বিক্রি তো দূরের কথা, বিনামূল্যেও নিতে নারাজ ক্রেতারা। এ অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছেন অনেক কৃষক। গাছে গাছে লাল টসটসে টমেটোর এই দৃশ্য পিরোজপুরের নাজিরপুর উপজেলার। চলতি বছর টমেটোর উৎপাদন ভালো হওয়ায় মাটিভাঙা ও শেখমাটিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামেরই দৃশ্য একই রকম। যদিও মনোমুগ্ধকর এ দৃশ্যেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর বাজারে সরবরাহ বেশি, তাই দাম কম পাচ্ছে কৃষকরা। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের একদিনের মজুরি উঠানো কঠিন হয়ে পড়েছে। আমরা যদি 50 পয়সাও কই যে টমেটো 50 পয়সা কেন, তাও কেনে না। যা হয়েছে তাতে এখন তো দামই নাই, খালি তুলে তুলে গাড়ি দিয়ে সেইভাবে পচে যাচ্ছে। দুঃখের কোনো শেষ নাই। এখন না চলে কিষেন, না চলে পাট, ঘরে নাই খাবার। একই অবস্থা সাতক্ষীরাতেও। স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে বিক্রি হলেও ক্ষেত থেকে 2 টাকা কেজি দরেও নিতে চায় না ক্রেতারা। ফলে খেতেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। এদিকে উৎপাদন খরচ না ওঠাতে পেরে ঋণের কিস্তিও দিতে পারছে না প্রান্তিক কৃষকরা। ভয়ে অনেকে ছাড়ছেন এলাকা। এ সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ তাদের। এখন 2 টাকা কেজি, গরু ছাগলও খাচ্ছে না, তাহলে আমরা কিভাবে তুলবো আর কিভাবে আমরা ফেলাই দেবো? তাহলে আমরা 2 টাকা বেচবো না। খরচটা বাঁচানোই আমাদের এখন দুষ্কার। এখন নিজের জনের দাম তো গেল আলাদা পড়ে যায়। এখন এই টমেটো 2 টাকা কেজি, অনলি 2 টাকা কেজি। তবে সংকট সমাধানে জেলায় হিমাগার স্থাপন করার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এইটা বলেছি যে যদি এখানে একটা কোল্ড স্টোরেজ বা টমেটোর যে প্রসেসিং সেন্টার যদি থাকে, তাহলে আমাদের এই কৃষকরা যে টমেটো উৎপাদন করতেছেন সেটার ভালো দাম পাবেন, কৃষকরা লাভবান হবেন। সাতক্ষীরা এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, আর পিরোজপুরে টমেটোর চাষ হয়েছে 105 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় জমজমাট সাপ্তাহিক হলুদের হাটগুলো। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে মন প্রতি 2,000 টাকা পর্যন্ত, আর তা শুকানোর পর দাম 10,000 টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এসব হাটে। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। এটি নওগাঁর কীর্তিপুর হাট। বিক্রির জন্য হলুদ নিয়ে আসছেন কৃষক, আর তা কিনে হাটে স্তূপ করছেন পাইকাররা। এখান থেকেই হলুদ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মান আর রং ভেদে প্রতিমন কাঁচা হলুদের দাম 1300 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত। এবছর ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। সিদ্ধ করার পর হলুদের গাও যখন শুকিয়ে যায়, তখন আমরা এই হলুদটাকে বাজারজাত করার জন্য 3 জাত সিস্টেম করি আমরা। এই হলুদটা যখন আমাদের শুকিয়ে যায়, তখন আমাদের একটা ঘুরতি একটা মিশিং আছে। এই মিশিং এর দ্বারায় হলুদটা খুব ফাঁকি করা হয় আমাদের। 1900, 1800, 1700, 1600 এই দামে কিনে আনে খোলাত ফেরাইয়া, তারপরে উষে দিয়ে শুকাইয়া ছুঁয়ে তারপরে দাম দর হলে বাজারে পর আমরা বিক্রিকে দেয়। কাঁচা হলুদ কিনছেন স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা, আর তা পরিষ্কার করে শুকানোর পর বিক্রি করা হয়। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতিমন 10,000 টাকায়। বৃহত্তর হলুদের হাট, এই হাটে প্রচুর আমদানি হয় এবং মোটামুটি দামও ভালো আছে। 1700, 1750 থেকে 1900, 2000 পর্যন্ত। এই কিত্তুর বাজারে হলুদটা খুব উন্নত মানের। এই হলুদটা আমরা নাটোর লে যায়, ওখান থেকে আবার অন্য জায়গায় সাপ্লাই দিই। এখান থেকে আমরা আড়তদারি করি, আমরা কিনে ওদের আবার বিতরণ করি, করার পর ওখান থেকে মাল আবার ইনপুট হয়ে চলে যাচ্ছে। এবছর নওগাঁয় হলুদ চাষ হয়েছে 450 হেক্টর জমিতে। আবাদ আরও বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।
শীত মৌসুমে স্বাদুপানির মাছের শুটকি বানানো হয় চলনবিল অঞ্চলে। তবে গেল বছরের তুলনায় এবছর মাছের সরবরাহ কম। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মাছ না পাওয়ায় শুটকি উৎপাদন তুলনামূলক কমেছে। আর দেশীয় মাছের অভয়াশ্রম তৈরি ও শুটকির স্থানীয় বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি ও উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। পুঁটি, ট্যাংরা, খৈলসা, টাকি, চান্দা ও বোয়াল মাছ সহ বিভিন্ন দেশীয় মাছের শুটকি তৈরি হয় এসব চাতালে। ধুয়ে নিয়ে এসে লবণ দিয়ে মাখায় আধা ঘন্টা 1 ঘন্টা ধুয়ে চাতালে লেড়ে দিই, দিয়ে লাড়া শুরু করি। এখানকার শুটকির চাহিদাও রয়েছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতেও। তবে এবছর চলনবিল থেকে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কম হওয়ায় কমেছে শুটকির উৎপাদন। তবুও শুটকির চাতালগুলোতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। তবে আগের চেয়ে কাজ কম বলে জানান তারা। মাছের হার ধরেন যে আগের মতো নাই, চাতাল আগে বেশি ছিল, ব্যবসা খুব ভালো না। মাছ কম, এই কারণে আমার পোষাচ্ছে না। লেবার আছে, লেবার আছে, বেতন দেওয়া লাগে। মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়শ্রম তৈরি সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা চেষ্টা করে যাচ্ছি মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, বিল নার্সারি স্থাপন সহ এখানে একটি প্রকল্প, সমন্বিত প্রকল্প গ্রহণের মাধ্যমে এই চলন বিলের যে দেশীয় প্রজাতির মাছকে প্রাচুর্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। চলতি মৌসুমে জেলায় 350 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর, যার বাজার মূল্য আনুমানিক 10 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। মহান 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস। এখন যা আন্তর্জাতিকভাবে পালিত হয় মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে। দিবসটি নিয়ে দেশে যেমন ছিল নানা আয়োজন, বিদেশের মাটিতেও বাংলার মানুষের ছিল নানা উদ্যোগ। তেমনি একটি উদ্যোগ ছিল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলার সংস্কৃতির। কালজয়ী এই গানের সুর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক শহরে। সুদূর মার্কিন মুলুকের ডালাস নগরীর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলা সংস্কৃতির শিল্পীরা সুর তোলেন গলায়। শহরে মিছিল নামলো, প্রতিবাদের স্লোগানে আগুনে ছড়ালো পলাশ ফাটা। দীপ্ত কণ্ঠে মঞ্চ থেকে ভেসে আসে 21-এর ইতিকথা। এমন গানের সুরে যেন ধমনীতে বেজে ওঠে দামামা। কাস্তেটা শান দেওয়ার আবহনের নেচে ওঠে মঞ্চ থেকে দর্শক সবাই। দেশ বন্দনায় মাতৃভূমির প্রতি জেগে ওঠে ভালোবাসার বহিঃপ্রকাশ। শহীদ স্মৃতির চরণে হৃদয় ঢেলে দেওয়ার গানে শ্রদ্ধায় অবনত হয় সবার। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক সম্পদ এবং পুনর্গঠনের বিষয়ে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। চুক্তিটি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা এবং শান্তিতে অবদান রাখবে তা আরও স্পষ্টভাবে বলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন বলে জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শুক্রবার ওয়াশিংটন সফরে যাওয়ার কথা। গোয়েন্দা তথ্য আদান প্রদানে 5 দেশের প্রভাবশালী জোট 5 আইস থেকে কানাডাকে বহিষ্কার করার প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানো সহ ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন হুমকির মধ্যে এমন পদক্ষেপ নিতে তোড়জোড় করছেন পিটার নাভারো, যিনি মার্কিন প্রেসিডেন্টের কাছের উপদেষ্টা হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী
গোয়েন্দা নেটওয়ার্ক 5 আইস থেকে কানাডাকে বহিষ্কার করার প্রস্তাব এলো। 5 আইস হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না ইরান, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের একদিন আগেই ইরানের তেল শিল্পের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আব্বাস আরাকচি ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকলে তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। দক্ষতা আর আচরণে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে চলেছে চীনের রোবট কুকুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দেয়া এই রোবোটিক্স কোথায় গিয়ে থামবে তা নিয়ে এক ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। 2023 সালে এই রোবটের বাজার ছিল $120 কোটি। গবেষণায় বলা হচ্ছে 2031 সালের মধ্যে এর বিস্তার ঘটবে 4 গুণ। কখনো চড়ছে পাহাড়ে, আবার পানিতে খাচ্ছে ডিগবাজি। সমতলে আগুন নিয়ন্ত্রণ, গৃহস্থালী নজরদারি কিংবা চরম পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করছে অনায়াসে। এসবই চীনের রোবট কুকুরের কাণ্ডকারখানা। কুকুরের মতো দেখতে এই রোবট চলতে ফিরতে কোনো অংশেই আসল কুকুরের চেয়ে কম নয়। পার্থক্য শুধু এটি কখনো ক্লান্তিতে হাঁপিয়ে উঠবে না, কাজ করবে তার নির্দেশদাতার বেঁধে দেয়া ছকে। শুধু বিনোদনের জন্য নয়, যে কোনো পরিস্থিতিতে রোবট কুকুর সহায়তা দেবে মানুষকে। শিল্প কিংবা নিরাপত্তা খাতেও অবদান রাখছে ভিজুয়াল ক্ষমতার মাধ্যমে পরিবেশ শনাক্তকারী রোবট কুকুর। বরফ ও তুষারের মধ্যেও বাধাহীনভাবে হাঁটতে পারে কিংবা যুদ্ধক্ষেত্রে মেশিন গান ব্যবহার, গুলি ছোড়া ও শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ কৌশলও রপ্ত করেছে হাল প্রযুক্তির রোবট কুকুর। ভূগর্ভস্থ টানেলে গ্যাসের লিকেজ শনাক্ত করা কিংবা ধসে পড়া স্থানের মানচিত্র তৈরির মতো কাজেও সক্ষম রোবট কুকুর। সিঙ্গাপুরের বৈদ্যুতিক টানেলে নিয়মিত নজরদারি রাখা সহ শিল্পক্ষেত্রে জটিল কাজে ব্যবহৃত হচ্ছে এরা। কাজের দক্ষতা বিচারে চীনের রোবট কিংবা রোবট কুকুর অন্য দেশের রোবটের তুলনায় অনেক এগিয়ে। আমাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে এগুলো। গবেষণা বলছে, চীনে 2023 সালে রোবট কুকুরের বাজার ছিল $120 কোটি, যা 2031 সালের মধ্যে 4 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বাজারে আসবে 5,60,000-এর বেশি বুদ্ধিমান এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারা রোবট কুকুর। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।